দর্শক, এই মুহূর্তে আমরা আছি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের জেনেটিক্স অ্যান্ড প্ল্যান্ট ব্রিডিং ডিভিশনের একটি গবেষণা প্রক্রিয়া চলমান আছে, যেটা সরিষাকে নিয়ে। আর এই গবেষণার সার্বিক তত্ত্বাবধানে আছেন প্রফেসর ডক্টর জামিলুর রহমান। তিনি মূলত যে বিষয়গুলোকে গুরুত্ব দিচ্ছেন সরিষার, সেই বিষয়টা হচ্ছে স্বল্প মেয়াদী, অর্থাৎ আমন এবং বোরোর মাঝামাঝি যে ৮০ থেকে ৭৫ দিন সময় থাকে, সেই সময়টাই যেন সরিষা উৎপাদন করে কৃষকরা হারভেস্ট করতে পারে, সেই বিষয়টাকে কিন্তু প্রাধান্য দেওয়া হচ্ছে। শুধু তাই না, হাই ইয়েল্ডিং অর্থাৎ উচ্চ ফলনশীল জাতকেও প্রাধান্য দেওয়া হচ্ছে, এবং সেই সাথে সাথে ক্যানোলা গ্রেডের সরিষার জাত উদ্ভাবন। এটা হচ্ছে লো ইউরেসিক অ্যাসিড এবং হাই অলিক অ্যাসিড সমৃদ্ধ যদি জাত উদ্ভাবন করা যায়, সেটাই হচ্ছে এই ক্যানোলা গ্রেডের জাত উদ্ভাবন। দর্শক, কিভাবে এই সরিষার জাতটা উদ্ভাবন করা হচ্ছে, কি প্রক্রিয়ায় গবেষণাটা হচ্ছে, তার সার্বিক চিত্র কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করব। সবাইকে স্বাগত জানাচ্ছি দীপ্ত কৃষির আজকের এই পর্বে, পাওয়ার্ড বাই কাজী ফার্মস। স্যার, দৈনন্দিন সময়ে আমরা অনেক ধরনের তেল খাই, ভোজ্য তেল যেগুলোকে বলা হয়, যেমন সয়াবিন তেল, সরিষার তেল, আরও নানান ধরনের সিডের তেল। তাদের মধ্যে, এই তেলগুলোর মধ্যে সবচেয়ে উপকারী তেল কোনটা আমাদের মানবদেহের জন্য? এগুলোর মধ্যে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের কথা চিন্তা করে সবচাইতে ভালো তেল হলো সরিষার তেল। কেননা সরিষার তেলের মধ্যে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড আছে মাত্র 5 থেকে 6%, এবং যেটা আমাদের বেশি দরকার, আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড আছে 93 থেকে 4%। সেই জন্যে সারা পৃথিবীতে কিন্তু সরিষার তেলের কনজামশন অনেক বেশি, এবং এটার উৎপাদনও সারা পৃথিবীতে বেশি। যেটা গবেষণার মাঠে আছি, সেই প্রকল্পটা সম্পর্কে একটু জানতে চাই। আমাদের প্রকল্প 2016 সাল থেকে চলমান, এবং আমাদের মূল উদ্দেশ্য হলো বাংলাদেশের স্বল্প মেয়াদী ক্যানোলা গ্রেড সম্পন্ন সরিষার ভ্যারাইটি তৈরি করা। এবং ক্যানোলা গ্রেড সম্পন্ন বলতে বোঝায় সেখানে যে মূলত সরিষার তেলের মধ্যে যে ফ্যাটি অ্যাসিড আছে, সেই ফ্যাটি অ্যাসিডের 2%-এর নিচে ইউরোসিক অ্যাসিড এবং 55%-এর উপরে অলিক অ্যাসিড সম্পন্ন, এবং সেখানে গ্লুকোসিনোলেট থাকবে 30 ppm-এর নিচে। এই সম্পূর্ণ অয়েলকে আসলে ক্যানোলা গ্রেড বলে। এবং ক্যানোলা গ্রেড মূলত সরিষারই একটা তেল, এবং যেহেতু এটার একটা কোয়ালিটি তেল, সেই জন্য সারা পৃথিবীতে ক্যানোলা অয়েল কিন্তু 1 নম্বর তেল। এবং আপনি যেটা বলতেছিলেন যে সরিষার তেল কেন এত উপকারী মানবদেহের জন্য, পৃথিবীতে যত তেল আছে তার মধ্যে সরিষার তেলের মধ্যেই সবচাইতে কম পরিমাণে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড আছে, মানে মাত্র 5 থেকে 6%, আর বাকি যে 93 থেকে 4% আছে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। এই জন্য ডাক্তাররা কিন্তু বিভিন্ন রোগীকে, হার্টের পেশেন্টকে বলেন, অন্য রোগীকে বলেন, তারা সরিষার তেলকে খেতে বলে, কারণ স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড সবচেয়ে কম আছে। কিন্তু সরিষা নিয়েও আপনি গবেষণা করছেন, এবং একটা কথা বলছিলেন যে এখানেও কিছু মানবদেহের জন্য ক্ষতিকর বিষয় থাকে, যেটা আমাদের বাংলাদেশে মেনটেন করা হয় না, দীর্ঘদিন ব্যবহারের ফলে মানবদেহের জন্য অনেক ভয়ঙ্কর ক্ষতিও হতে পারে। সেই বিষয়টা যদি একটু বুঝিয়ে বলতেন। এখন এই যে 94% আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, এখানে বিভিন্ন ধরনের ফ্যাটি অ্যাসিড আছে, এবং এতগুলো ফ্যাটি অ্যাসিডের মধ্যে এডিবল অয়েলের সবচাইতে বেশি দরকার হইল 16 কার্বন বিশিষ্ট অলিক অ্যাসিড, যেটা কিনা 55 to 60% আইডিয়ালি থাকা দরকার। এবং বাইরের কান্ট্রিতে এই যেটা আরও যেটা তেল আছে, যেমন ইউরিসিক অ্যাসিড, এই ইউরিসিক অ্যাসিডটা তারা দেখছে যে এটা লং কার্বন ফ্যাটি অ্যাসিড, 22 কার্বন বিশিষ্ট ফ্যাটি অ্যাসিড, এবং এই 22 কার্বন বিশিষ্ট ফ্যাটি অ্যাসিড যদি 2% উপরে হয়, সেটা এডিবল অয়েল হিসেবে তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখেছে এইটা খাওয়ার যোগ্য নয়। এটা অন্য ইন্ডাস্ট্রিয়াল পারপাস, প্রসাধনী পারপাস, লুব্রিকেন্ট পারপাস হিসাবে সাবান তৈরি করতে ইউজ হতে পারে। তাহলে এই লং কার্বন ফ্যাটি অ্যাসিড আসলে কেন উপকার না? তারা পরীক্ষা করে দেখেছে এই লং কার্বন ফ্যাটি অ্যাসিড, যেটা ইউরিসিক অ্যাসিড, এইটা আমাদের শরীরে যেহেতু লং কার্বন, তার ডাইজেশন হতে সময় লাগে। সেই জন্য ইউরিসিক অ্যাসিডটা 2% হলো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। অন্য অন্য দেশে যদি আপনি 2%-এর উপরে 3%, 4%, এটা কিন্তু এডিবল অয়েল হিসাবে আপনি চালাইতে পারবেন না, ব্যান্ড। কেবলমাত্র 2% ইউরিসিক অ্যাসিড থাকলেই এটা এডিবল অয়েল হিসেবে বাজারজাত করা হয়। তাহলে আমি একটু বাংলাদেশের পরিস্থিতিটা জানতে চাচ্ছি। বাংলাদেশে এই ক্যানোলা গ্রেড নিশ্চয়ই মেনটেন করা হয় না, তাহলে বাংলাদেশের পরিস্থিতিটা কি? বাংলাদেশে যেটা আমাদের বর্তমানে যে সরিষার তেলগুলি আছে, সেই সব তেলগুলি প্রচলিত যেসব ভ্যারাইটি আছে, সেগুলো সবই নন ক্যানোলা গ্রেডের, মানে সেখানে ইউরিসিক অ্যাসিডের পরিমাণ লেস দেন 2% না।
এবং বর্তমানে আমাদের কৃষি গবেষণা ইনস্টিটিউট 2020-এ ক্যানোলা গ্রেডের বাড়ি সরিষা 18 রিলিজ করেছে এবং পরবর্তীতে 23 সালে আমরা ক্যানোলা গ্রেডের সাউ ক্যানোলা 1 নামে একটা ভ্যারাইটি রিলিজ করেছি ক্যানোলা গ্রেডের। সেই ক্যানোলা গ্রেডের দুইটা ভ্যারাইটিতেই ইউরোসিক অ্যাসিড লেস দেন 2% এবং এখানে অলিক অ্যাসিড কিন্তু অনেক বেশি 55%, অলিক অ্যাসিডটা তো যেটা ভালো। কিনা দরকার এডিবল সয়েলসের মধ্যে। তাহলে ইতিমধ্যেই তো দুটো ভ্যারাইটির কথা বললেন যে যেখানে হচ্ছে আপনার ক্যানোলা গ্রেড অর্থাৎ লো ইউরেসিক অ্যাসিড আছে, তারপরেও কেন আবার নতুন ভ্যারাইটি নিয়ে এই গবেষণা, সেটার উদ্দেশ্যটা কি? খুবই চমৎকার কোশ্চেন। আমি যেটা বলেছি যে দুইটা ভ্যারাইটি যেটা তৈরি হয়েছে বাড়ি সরিষা 1, সেটা হলো ব্রাসিকা ন্যাপাস এবং তার গ্রোথ ডিউরেশন 100 ডেজ বা তারও বেশি। আর আমরা যেটা করেছি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে, আমার যে ভ্যারাইটি সাউ ক্যানোলা 1 সেটা ব্রাসিকা জুনসিয়াতে এবং এটার গ্রোথ ডিউরেশন হলো 110 থেকে 115 দিন। কিন্তু দেখেন আমাদের সরিষার বাংলাদেশ কিন্তু কৃষিতে খুবই কম্পিটিশন এবং আমাদের ল্যান্ড খুব কম এবং আমরা আসলে ধানের উপর নির্ভরশীল। সুতরাং আপনাকে সরিষা যদি উৎপাদন বাড়াতে হয়, আপনাকে আমন থেকে এই বোরোর যে মাঝখানে মাত্র 80 দিন সময় আছে, এই দেশের মধ্যে আপনাকে সরিষাটা হারভেস্ট করতে হবে। সুতরাং আমাদের দরকার স্বল্প মেয়াদি সরিষার জাত, যেটা ক্যানোলা গ্রেড হবে কিন্তু স্বল্প মেয়াদি হবে, মানে শর্ট ডিউরেশন ক্যানোলা গ্রেড হবে। কৃষক উপকার, সেই জন্যে গ্রাহকের আমরা ও উপকার। দুটো ভ্যারাইটি থাকার পরেও আমরা এই 20 সাল থেকে পরবর্তীতে ওই ভ্যারাইটি রিলিজ করার পরে স্বল্প মেয়াদি ব্রাসিকা রাপাতে ডিউরেশন হলো মাত্র 80 দিনের মধ্যে। আমরা আসলে আমন, সরিষা এবং বোরো এই ক্রপিং প্যাটার্নে সেট করার জন্য আমাদের দরকার হলো লো ডিউরেশন সম্পন্ন সরিষার জাত, সেটাই আমরা এখন করতেছি। স্যার, এখানকার কার্যক্রম তো জানলাম, আমরা আরেকটা গবেষণার মাটিতে যেতে চাই। চলুন। চলো। স্যার, এই পাশটা কিন্তু অসাধারণ লাগছে, চারপাশে যেন ফ্লাওয়ারিং এ একদম ছেয়ে গেছে এবং হলুদ ফুলের মাঝে আবার সবুজও দেখা যাচ্ছে, ফুল বেশি দেখা যাচ্ছে হলুদ। তো এই জায়গাটায় আসলে কতদিনের ফসল এটা? এটা আজকে আমাদের 51 দিন যাচ্ছে ফসলের। হ্যাঁ হ্যাঁ। আমরা নভেম্বরে 13 তারিখে লাগিয়েছি। 51 দিনেই কিন্তু আমাদের অনেক ফ্লাওয়ারিং শেষ হয়ে পট ফর্মেশন হয়ে একদমই এটা তাই। অলরেডি ম্যাচুরিটির দিক যাচ্ছে এবং আমরা আশা করি এই সব লাইনগুলি আমরা আগামী 85 থেকে 80 দিনের মধ্যে হারভেস্ট করতে পারবো। এবং আপনি দেখতে পাচ্ছেন যে এই সব কিন্তু হিউজ পট বিয়ারিং, ইউ সি দ্যাট, অনেক পট বিয়ারিং। এবং আমাদের যেটা উদ্দেশ্য যে অনেক মানে 2.5 থেকে 3 টনের মতো আমাদের পার হেক্টর ইল তৈরি করা, সেটার দিকে আমরা যাচ্ছি। এবং এগুলা আমাদের কম্বিনেশন বাংলাদেশি ভ্যারাইটি এবং ক্যানোলা গ্রেডেড ভ্যারাইটির সাথে বিভিন্ন প্যারেন্টের, এখানে প্রায় আমাদের 12টা প্যারেন্টের কম্বিনেশন করে আমরা ম্যাজিক লাইন, যেটাকে ব্রিডিংয়ের ভাষায় বলে ম্যাজিক পপুলেশন তৈরি করেছি, যাতে কিনা বৈচিত্র্যতা আসে। আজকে থেকে শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম গোলের জন্য আমরা বিভিন্ন লাইন ডেভেলপ করেছি। স্যার, আমি দেখতে পাচ্ছি যে বেশ এটাকে পট বলা হয়, তাই তো? জি। হয়েছে, আমি কি একটা খুলতে পারি স্যার? হ্যাঁ, একটা আচ্ছা, খুলতে পারেন। আপনাদের অনেক কষ্টের ফসল, কারণ হচ্ছে আপনারা অনেক গবেষণা করেন এগুলো নিয়ে। স্যার, সিডগুলো কিন্তু বেশ বড় বড়, সিডগুলো দেখতেও বেশি ভালো লাগছে। এবং এটাও তো আমাদের একটা ব্রিডিং এর অনেক বড়। সিলেকশনের ট্রেড, বোল্ড সিডেড, বোল্ড আচ্ছা। সিডেড, ইয়েলো সিডেড। এতে লাভ কি হবে বোল্ড সিডেড হলে? বোল্ড সিড হইলে তার তেলের পরিমাণে বাড়বে ও। এবং সেখানে ইয়েলো সিডেড হইলে তার তেলের পরিমাণে বাড়বে। আমরা সেই সমস্ত লাইনগুলি কিন্তু প্রাধান্য দিয়েছি। স্যার, আপনি তখন বলছিলাম যে মানে তাহলে যদি আমরা ক্যানোলা গ্রেডেরই উৎপাদন করি, উচ্চ ফলনশীল বুঝলাম, কম সময় বুঝলাম, কিন্তু এই আবহাওয়ার সাথে কি ক্যানাডিয়ান ওই ভ্যারাইটির আবহাওয়া মিলবে? সেই জন্যই তো আমরা ক্যানাডিয়ান লাইনের সাথে আমাদের লাইনকে ক্রস করেছি, কম্বিনেশন করেছি এবং আমরা সেখানে সিলেকশন করেছি। সিলেকশন করে করে আমরা অগ্রগামী সারিটাও তৈরি করতেছি, যেটা কিনা আমাদের দেশের জলবায়ুর সাথে সহনশীল। এখানে কিন্তু আরো একটু ভিন্ন ধর্মী দেখতে পাচ্ছি এবং গাছ কি পরিমাণ লম্বা স্যার, দেখুন। এইটার আরেকটা আমাদের ভ্যারাইটি, এটা কিন্তু আমার রিলিজ ভ্যারাইটি একটা। আপনি যদি এখানে এটা আসেন release হয়ে দেখেন, গেছে? এইটা একটা ক্যানোলা গ্রেডের ব্রাসিকা জুনসিয়ার ভ্যারাইটি, আচ্ছা। যেটা আমরা সাউ ক্যানোলা 1 নাম দিয়েছি। এইটা কিন্তু রিলিজ হয়েছে, অনেক লম্বা। 23 সালে রিলিজ হয়েছে এবং এটা জুনসিয়ার ভ্যারাইটি। এইটা ক্যানোলা গ্রেডে ইউরোসিক অ্যাসিড লেস দ্যান 2%, বাট ডিউরেশনটা হাই।
এইটা আমাদের ওই বোরো ক্রপিং প্যাটার্নে যাবে না, আদার দেন বোরো ক্রপিং প্যাটার্ন, যেখানে কৃষকরা বোরো লাগাবে না, যারা ভুট্টা লাগাবে, যারা আপনার পাট লাগাবে বা উঁচু জমি বোরো লাগাবে না, সেই সব জমির জন্য আমরা এটা করেছি। যেহেতু আমাদের এটা একটু লম্বা, মানে লম্বা ডিউরেশন, সেই জন্য কিন্তু পরবর্তীতে আমরা ওই যে শর্ট ডিউরেশন যেটা বলি যে 75 থেকে 80 দিনের মধ্যে করতে পারবো, সেটা আমরা করেছি। এইটা আমাদের 23 সালে আমরা কিন্তু রিলিজ করেছি বাংলা আমাদের কৃষি মন্ত্রণালয়ের মাধ্যমে। স্যার, আমরা তো অনেক জাত দেখলাম এবং এখানে যে পরিমাণ লাইন আছে আমার মনে হয় প্রত্যেকটা আমরা ডিসক্রাইব করতে গেলে আজকে সারাদিন সহ কালকেও দিনও লাগবে, আরও সময় লাগবে। তবে সংক্ষিপ্ত সময় আমি যেটা জানতে চাচ্ছি, এখানকার যে ক্যানোলা গ্রেডের নতুনভাবে উদ্ভাবন করছেন এই গবেষণার প্রক্রিয়াতে, সেগুলো কি কৃষকের মাঠে ইতিমধ্যেই দেওয়া হয়েছে? আমরা বললাম যে আমাদের ক্যানোলা গ্রেডের 104টা লাইন ব্রাসিকা রাপাতে শর্ট ডিউরেশন লাইন তৈরি করেছি। সেটা যেটা আমাদের এখান থেকে বেস্ট, আমাদের 20টা লাইন এবার আমরা কৃষকের দিয়েছি, আমাদের কৃষকের মাঠে আছে, তারা এটাকে ট্রায়াল করতেছে। যেহেতু আমি একটা ফান্ড পেয়েছি বাংলাদেশ একাডেমি অফ সায়েন্সেস, ওরা আমাকে একটা ফান্ড দিয়েছে এই কাজটা করার জন্য, স্বল্প মেয়াদি ক্যানোলা গ্রেডের ভ্যারাইটি বাংলাদেশে রিলিজ করার জন্য। সেই আওতাধীনে আমরা এখানে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে কাজ করতেছে এবং আমাদের এখানে এই লাইনগুলিও আছে এবং আমরা কৃষকের পর্যায়ে লাইন দিছি এবং চেক ভ্যারাইটি দিয়েছি। বাড়ি যেটা সদ্য ভ্যারাইটি তৈরি করেছে, বাড়ি সরিষা 22 ক্যানোলা গ্রেডের, এই 25 সালে তৈরি করেছি, তার সাথে কম্পেয়ার করা ট্রাই করতেছি। আমাদের উদ্দেশ্য 80 দিনের নিচে কোনো একটা ভ্যারাইটি তৈরি করা, যাতে কিনা ওই আমন, সরিষা এবং বোরোতে যায়। স্যার, আপনার এই গবেষণার মাধ্যমে আপনি অক্লান্ত পরিশ্রম করছেন, তবে একটা বিষয় জানতে চাই যে এই যে গবেষণার যে চলমান প্রক্রিয়া, সেটার উদ্দেশ্যটা তো বুঝতে পারলাম, কিন্তু এটার অদূর ভবিষ্যতে সম্ভাবনা বা উপকারিতাটা আসলে কি দেখতে পাচ্ছেন আপনি? তো আমরা সবাই জানি যে সরিষার তেল কিন্তু সবচেয়ে জনপ্রিয় তেল, বিশেষ করে বাংলাদেশের এটা কালচার সরিষার তেল। আমরা আলু ভর্তায় সরিষার তেল খাই, বেগুন ভর্তায় সরিষার তেল খাই এবং ডাক্তাররা বিশেষ করে হৃদরোগ যাদের উচ্চ প্রেশার থাকে তাদেরকে সরিষার তেল খেতে বলে। ওই একটাই কারণ যে সরিষার তেলের মধ্যে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড সবচাইতে কম, আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড 94%। এই আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের মধ্যে যদি আমরা ইউরোসিক অ্যাসিডকে আরও কমাতে পারি এবং সেটা অলিক অ্যাসিড দ্বারা রিপ্লেস করতে পারি, তাহলে এইটার গুণগত মান আরও বেশি ভালো হবে। আচ্ছা, তো সেই জন্য আমাদের উদ্দেশ্য হইল ইউরোসিক অ্যাসিড কমিয়ে এটাকে 2% নিচে নামিয়ে অলিক অ্যাসিডের পরিমাণে 55 বা 55-র বেশি করা, যাতে কিনা অলিক অ্যাসিড সম্পন্ন 45 সরিষার তেল বাংলাদেশে আসে এবং তার অন্যান্য গুণবলীও থাকবে, সাথে অলিক অ্যাসিডের পরিমাণে এনরিচ হবে এবং ইউরোসিক অ্যাসিডের যে খারাপ দিকটা আছে সেটা এখান থেকে আমরা দূর করতে যাচ্ছি। সেইটাই হলো আমাদের উদ্দেশ্য এবং কৃষক ভাইরা যেন লাভবান হয়। এই সরিষার তেল থেকে, যেটা কিনা ক্যানোলা গ্রেডের তেল কিন্তু দাম বেশি নর্মাল গ্রেডের চাইতে, তো আমরা যদি কৃষক ভাইরা যদি দাম বেশি পায় তাহলে তারা লাভবান হবে এবং এই হিসাবে কৃষক ভাইরা লাভবান হবে, আমাদের দেশ তেলে কিছুটা স্বয়ংসম্পূর্ণ হবে। আমরা তো প্রায় 90%ই অয়েলি বাইরে থেকে আনি, সেক্ষেত্রে যদি আমরা 50%ও স্বয়ংসম্পূর্ণ করতে পারি, সেটাও কিন্তু আমাদের অনেক বেশি মানে পরিপূর্ণতা আসবে। স্যার, আমরা তো উদ্দেশ্যটা শুনলাম, একটু যদি শুনি যে আসলে আপনি প্রথম কখন ভাবলেন যে এটা নিয়ে কাজ করা উচিত? আসলে আমি যখন জার্মানি থেকে পোস্টডক করে 2015 সালে দেশে আসি, তখন প্রথমে মনে হলো যে আমাদের সরিষা তো আমাদের কালচারের সাথে মিশে আছে, কিন্তু সরিষার তেলের মধ্যে যে এই ইন্টারন্যাশনাল গ্রেডের না, যেটাতে অনেক বেশি ইউরোসিক অ্যাসিড আছে, অলিক অ্যাসিড কম আছে, তখন আমি আইডেন্টিফাই করলাম এই কীভাবে তেলের কোয়ালিটিটাকে এনহ্যান্সমেন্ট করা যায়, ইন্টারন্যাশনালি করা যায়। তখন এই কাজটা আমি শুরু করি এবং তার পরবর্তীতে যেহেতু আমাদের কোনো ক্যানোলা গ্রেডের জার্মপ্লাজম ছিল না, পরবর্তীতে কানাডার অ্যালবার্টা ইউনিভার্সিটির সাথে আমরা কোলাবোরেশন করি এবং সেখান থেকে আমরা কিছু জার্মপ্লাজম নিয়ে আসি। প্রফেসর ডক্টর হাবিবুর রহমান, উনি একজন বাংলাদেশি, তো সে আমাকে এই করোনার মধ্যে, এবং সেই সময় আমার প্যারেন্টস কানাডাতে ছিল, ওরা এই করোনার মধ্যে 20 সালে আমাকে 10টা লাইন নিয়ে এসে দেয়। 25 সালে এসে আমরা এখানে ওই কোয়ালিটি মেনটেন করে প্রায় 104টা লাইন আমরা ডেভেলপ করেছি। মানে এই যে আমি বিভিন্ন গ্রুপিং দেখছি বা যে হাউসটার মধ্যে আছে, এখানে সব মিলিয়ে প্রত্যেকটা হাউস মিলিয়ে 104টা লাইন আছে। 104টা লাইন আমার আছে এবং 104টা লাইনের মধ্যে আমাদের ইউরোসিক অ্যাসিড 1 থেকে 5-এর মধ্যে আছে
এবং অলিক অ্যাসিডও 55 থেকে 60-এর মধ্যে আছে। আচ্ছা, এই লাইনের মধ্যে আমরা দেখতেছি কোনটা বেশি আর্লি, কোনটার বিয়ারিং ভালো, কোনটার ইল্ড ভালো, কোনটার সিড বোল ভালো এবং কোনটা ডিউরেশন কম। এই এতগুলি জিনিস মাথায় রেখে আমরা সিলেকশন করেছি এবং এই 104টা লাইন থেকে আমাদের খুবই ভালো 25টা লাইন আছে। এই 25টা লাইনের আবার 12টা লাইন আমরা এখান থেকে সিলেকশন করেছি। আমরা ফ্যাটি অ্যাসিড প্রোফাইল করেছি, আমরা দেখেছি ইউরেসিক অ্যাসিড কত, আমাদের অলিক অ্যাসিড কত, আমাদের লিনোলিক অ্যাসিড কত, লিনোলেনিক অ্যাসিড কত। এই সমস্ত অ্যাসিডকে কম্পেয়ার করে, তার অ্যাগ্রোনমিক ক্যারেক্টার কম্পেয়ার করে আমরা 12টা লাইন আমরা ফার্মার্স ফিল্ডে দিয়েছি আমাদের মানিকগঞ্জে। সেটা ট্রায়াল হচ্ছে এবং সেখানে বর্তমানে যে চেক ভ্যারাইটি বাড়ি সরিষা 22, সেটাও একটা ক্যানোলা গ্রেডের এবং সেটার কিন্তু ডিউরেশন আবার একটু বেশি, 80 ওটা থেকে, কতদিন? ওটা হলো 84 থেকে 85। আমরা চাচ্ছি কিভাবে 80 দিনের মধ্যে আনা যায়, কারণ আমাদের ওই যে ক্রপিং প্যাটার্ন যেটা বললাম যে কিভাবে আমন, সরিষা এবং বোরো ধান এর মধ্যে কাটানো যায়। স্যার, ক্যানোলা গ্রেডের যে সরিষাগুলো উৎপাদন হবে সেগুলো থেকে যে তেলটা হবে, সেই তেলটা কি আমরা এখন প্রচলিত উপায়ে উৎপাদন করে যেটা খাই সেই রকমই কালার হবে, এটা কি একটু বলবেন? না, আমাদের যখন সরিষা থেকে আমরা তেল বের করি তখন তো কিছু যাকে অয়েল কেক বলে থাকে, মিষ্টি তো থাকে, কিন্তু সেই তেলগুলোকে করার পর পরিশোধন করা দরকার। পরিশোধন করলে কিন্তু তেলের কালার ওই অন্য তেলের মতোই হবে, আর এমন ডার্ক হবে না। পার্থক্যটা কি এই যে কালচে ধরনের সরিষার তেল খাওয়া আর এই যে রিফাইন একেবারে পরিশুদ্ধ ক্লিয়ার সরিষার তেল, এটার মধ্যে কোনো পার্থক্য পার্থক্য নাই, গুণগত কোনো পার্থক্য নাই। পার্থক্য একটাই যে ওখানে সমস্ত যে ওই অয়েল কেকটা যে থাকে সেটার মিশ্রণটাকে মানে বের করে দেওয়া, আর ওইটা একদম পরিশুদ্ধ হওয়া। আপনি যে সরিষাটা নিয়ে কাজ করছেন বা যেটা ইন্ট্রোডিউস করাতে চাচ্ছেন, সেটা যতটুকু বুঝতে পারছি যে মানুষের ভোজ্য তেলের জন্য এটা সবচেয়ে বেশি পারফেক্ট, মানে মানুষের স্বাস্থ্যের জন্য ভালো। তাহলে কি এমন হতে পারে যে আমাদের প্রচলিত যে সরিষার গুলো আছে সেইগুলো আসলে প্রসাধনের জন্য ব্যবহার করা আর এটা শুধুই ভোজ্য তেলের জন্য, এরকম কোনো উদ্দেশ্য কি আছে একটা কিনা? উদাহরণ বলি, ফ্রান্সে তারা খুঁজতেছে যেসব সরিষাতে বেশি ইউরিক অ্যাসিড হয় সেই সব তারা ব্রিড করে। কেন ব্রিড করে? সেই সব সরিষার তেলগুলো তার ইন্ডাস্ট্রিয়াল পারপাজে, প্রসাধনের ক্ষেত্রে, সাবান তৈরি করতে, লুব্রিকেন্ট তৈরি করতে কাজে লাগায়। এটা কিন্তু এডিবল হিসাবে না। এডিবল হিসাবে সরিষার তেল খেতে হলে আপনি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে অফকোর্স ইউরিক অ্যাসিড 2% হতে হবে, না হলে সেটা এডিবল হবে না, সেটা ইন্ডাস্ট্রিয়াল পারপাজে কাজে লাগাবে। তো এই জন্যে আমাদের বাংলাদেশে এই সরিষার তেলকে, বর্তমান সরিষার তেল ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড করার জন্যই কিন্তু আমরা এই ব্রিডিংয়ের প্রকল্প হাতে নিয়েছি। বাহ, খুবই চমৎকার। একটু জানতে চাচ্ছি যে সরিষা তো খুব সহজ একটা চাষ, তারপরেও এই যে ক্যানোলা গ্রেডের সরিষা চাষের জন্য কি এক্সট্রা কোনো কেয়ার লাগবে কৃষকদের? কোনো কেয়ার লাগবে না, একই চাষ, একই টেকনোলজি, এখানে কোনো স্পেশাল কিছু নাই। আমরা এইসব জাতকে ব্রিড করে দিচ্ছি, আমরা জেনেটিক্যালি এটাকে অল্টার করে দিচ্ছি যে সে ইউরিক অ্যাসিড তৈরি না করে সে অলিক অ্যাসিড তৈরি করে। আর রোগবালাই? রোগবালাই একই, কোনো রোগবালাই এখানে আমি দেখি না। কিছু জাপ পোকা হয়, সেটা নর্মালি সব পোকাতে হয় এবং কৃষকরা সরিষাতে কোনো সেচ দেয় না, কোনো স্প্রে করে না, তারা লাগায়, সিটিয়ে লাগায়, আবার তারা হারভেস্ট করে নিয়ে আসে, তারপরে তারা এটাকে এখান থেকে গাড়িতে ভাঙে তেল খায় এবং এরপরে ওই জমিতে তারা বুড়ো লাগাতে পারবে। আমরা একই টেকনোলজি করতেছি, জাস্ট ভ্যারাইটিগুলি ডিফারেন্ট, জেনেটিক্যালি কন্ট্রোলড আমাদের হবে, মানে ইউরিক অ্যাসিড কমে যাবে, অলিক অ্যাসিড কমে যাবে, এটাই পার্থক্য। কবে নাগাদ ভ্যারাইটিগুলো রিলিজ করতে পারবো? আমরা আশা করি এই বছর তো আমাদের ফিল্ডে চলে গেছে প্রাইমারি ট্রায়ালে, আমরা আগামী বছর এটাকে আরেকটু বেশি ট্রায়াল করব এবং ওই বছর আমরা অ্যাপ্লিকেশন করব মিনিস্টার অফ এগ্রিকালচারে যে আমাদের লাইনগুলো রেডি হয়েছে, আপনারা এখন নিবন্ধন করুন। নিবন্ধন পেলেই আমরা এটাকে কৃষকের মাঝে আরও বেশি ডিএর মাধ্যমে বা আমাদের বিএডিসির মাধ্যমে সিড প্রোডাকশনে চলে যাব। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আপনি ভালো থাকবেন। অনেক ধন্যবাদ আপনাকে। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায়। দীপ্ত কৃষি, প্লট 7/A/গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। আপনারা চাইলে ইমেল করতে পারেন krishi@dipto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 0178-768-2832 নম্বরে। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত।
দর্শক, প্রথমে আমরা খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জনের চ্যালেঞ্জ গ্রহণ করেছিলাম, তারপর আমরা জোর দিয়েছি নিরাপদ খাদ্য উৎপাদন, তারপর কি তারপরেই আমরা জোর দিচ্ছি বা নতুনভাবে পরিচিত হচ্ছি গুণগত মান সম্পন্ন খাদ্য উৎপাদন, যার মাধ্যমে খাদ্যে বিদ্যমান প্রত্যেকটি উপাদান মানবদেহের প্রয়োজনীয় পুষ্টি চাহিদা মিটিয়ে মানবদেহকে করবে সচল এবং সুস্থ। দর্শক, এরই ফলশ্রুতি আসলে সম্ভব কৃষি সম্পর্কিত গবেষণার মাধ্যমে, যেমনটা দেখলাম আজকের সরিষা নিয়ে গবেষণার মাধ্যমে। দর্শক, আজকের মতো আমি সমৃদ্ধি বিদায় নিচ্ছি দীপ্ত কৃষির পর্ব থেকে, পাওয়ার্ড বাই কাজী ফার্মস।